ফাতেমা আজ ফুরফুরে মেজাজে রয়েছে। অনেকদিন পর তাকে আজ খুব খুশি খুশি লাগছে। খুশিতে আজ সে আত্মহারা। তার খুশির বহিঃপ্রকাশ তার আচরণে, কথায় বার্তায় সবসময় উপলব্ধি করা যাচ্ছে। শ্রেয়াও অনেকটা খুশি হয়েছে এটা শুনে যে ওই সোহেল নামক অমানুষটার সাথে ফাতেমার সব সম্পর্ক শেষ হয়েছে। তবে তার মনে একটাই খুঁতখুঁতানি রয়ে গেছে, আর সেটা হলো ফাতেমা কেন এত সহজে সোহেলকে যেতে দিল। কেন সে সোহেলকে কোন শাস্তি দিল না। তবে ফাতেমা এটাও বলেছে সে সোহেলকে অনেক ভয়ানক শাস্তি দেবে। তবে সেটা কখন এবং কিভাবে সেটা বলেনি। ফাতেমা আজ মিষ্টি এনে দেয় শ্রেয়াকে। শ্রেয়ার মা শাবানা বেগম বলেন, হঠাৎ আজ মিষ্টি কোন খুশিতে মা? ফাতেমা মৃদু হেসে বলে, মিষ্টি এই জন্য এনেছি যে আমার ডিভোর্স হয়েছে। এটা শুনে অনেকের মনে হতেই পারে ব্যাপারটা অদ্ভুত। কারণ এখনো অনেক মেয়ের কাছেই ডিভোর্সি ট্যাগ লাগা একটা অসম্মানের মতো ব্যাপার। তবে আমার কাছে এটা এখন অনেক বড় সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি একটা ভুল মানুষের থেকে, একটা ভুল সম্পর্ক থেকে মুক্তি পেয়েছি। ফাতেমার কথা শুনে শাবানা বেগম বলেন, তোমাকে এভাবে দেখে আমার অনেক ভালো লাগছে মা। এত কঠিন পরিস্থিতিতেও তুমি ভেঙে না পড়ে যেভাবে নিজেকে সামলেছ, যেভাবে নিজের আর নিজের মেয়ের জন্য লড়াই করে যাচ্ছ, সেটা অনেক মেয়েকেই অনুপ্রেরণা যোগাবে। আমি আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করব যেন তুমি সুখী হও। তোমার জীবন যেন উনি সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেন। অতঃপর তিনি কিছু একটা ভেবে শ্রেয়াকে বলেন, শ্রেয়া, তোর তো কম বয়স হয়নি। এবার তো তোর বিয়ে নিয়ে ভাবা উচিত। আমি আর দিন বাঁচব বল? শ্রেয়া বিয়ের কথা শুনে মুখটা বিকৃত করে বলে, বিয়ে? আমার তো বিয়ের উপর ফোবিয়া আগে থেকেই ছিল, এখন তা আরো জোরালো হয়েছ। ফাতেমার সাথে ঘটে যাওয়া ঘটনার পর আমার তো আর কোন পুরুষ মানুষের উপর বিশ্বাস নেই। তার থেকে আমি একা আছি এটাই ভালো। ফাতেমা মৃদু হেসে বলে, দেখ শ্রেয়া, হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমন পুরুষ মানুষের মধ্যেও অনেক পার্থক্য আছে। তুই শুধু সোহেলের জন্য সব ছেলেদের কাঠগড়ায় তুলতে পারিস না। সমাজে যেমন সোহেলের মতো খারাপ ছেলে আছে, তেমন অনেক ভালো ছেলেও তো আছে। এই যেমন আমার ভাই, আমার ভাবি কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে না, ভাবি মিথ্যা বলে তাকে ঠকিয়েছে, এসব জানার পরেও কিন্তু সে ভাবির হাত ছেড়ে দেয়নি। বরং ভাবিকে আরো বেশি করে আগলে রেখেছে। সমাজে তুই এমন আরো অনেক ভালো ছেলে পাবি। যেমন দেখ, সোহেল তো একা নয়, নয়নাও অন্যায় করেছে। কিন্তু এই জন্য কি তুই সব মেয়েদের খারাপ বলবি? তুই আর আমিও কি নয়নার মতো? নিশ্চয়ই না। তেমনি খুঁজলে অনেক ভালো ছেলে পাওয়া যাবে, যাদের কাছে ভালোবাসা, স্ত্রী সন্তানের মর্যাদা সবার থেকে বেশি। শাবানা বেগম ও ফাতেমাকে সমর্থন জানিয়ে বলেন, একদম ঠিক বলেছ তুমি। শ্রেয়ার বাবাও এমনই একজন যত্নবান পুরুষ ছিল। আমি তো আমার মেয়ের জন্যেও এমন কাউকে চাই। শ্রেয়া বলে, আচ্ছা, ঠিক আছে। এমন কোন ভালো পুরুষকে পাওয়া গেলে তারপর আমি ভেবে দেখব। আপাতত ফাতেমা চল আমরা কফি শপে যাই। আজকে অনেক কাজ আছে। আর কাল তো তোকে আবার মাস্টার্স কমপ্লিট করার জন্য অ্যাপ্লাই করতে হবে। হুম, চল। 15। ফাতেমা আজ তার মাস্টার্স কমপ্লিট করার জন্য একটা স্বনামধন্য ভার্সিটিতে ইমেইল পাঠিয়েছে। সাথে নিজের অনার্সের সার্টিফিকেটও। এমনিতে ফাতেমার সিজিপিএ অনেক ভালো। তবে সমস্যা হচ্ছে এত বছরের গ্যাপ। তবে ভার্সিটির তরফ থেকে জানানো হয়েছে ব্যাপারটা বিবেচনা করে দেখা হবে। এই কথা শুনে ফাতেমা কিছুটা স্বস্তি পায়। অতঃপর ফারিয়াকে স্কুল থেকে আনার জন্য বেরিয়ে যায়। ফারিয়াকে স্কুল থেকে আনতে গিয়ে দ্বিতীয় দফা অবাক হয়ে যায়। কারণ আজও সোহেল বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সোহেলকে দাঁড়িয়ে থাকতে দেখে ফাতেমাকে ভীষণ রেগে যায়। সরাসরি তার সামনে গিয়ে বলে, তুমি কি করছো এখানে? তোমাকে না আমি স্পষ্ট করে বলেছিলাম আমার বা আমার মেয়ের সাথে কোন যোগাযোগ করার চেষ্টা করবে না। তাহলে কেন এসেছো তুমি এখানে? তোমার কথা শুনতে আমি বাধ্য নই। কারণ ফারিয়া শুধু তোমার একার মেয়ে নয়, ও আমারও মেয়ে। তাই ওর উপরে আমারও সমান অধিকার আছে। অধিকার? কোন অধিকারের কথা বলছো তুমি? নিজের মেয়েকে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে দিয়ে এখন তুমি অধিকার দেখাতে এসেছো? যাও বলছি আমার সামনে থেকে। এমন সময় গাড়ি থেকে নেমে আসে নয়না। সে এসেই বলে, ফারিয়া তোর একার মেয়ে নয়। ফারিয়া সোহেলেরও মেয়ে। আর তাই সোহেল এবার নিজের মেয়ের জন্য লড়াই করবে। সোহেল তো ঠিক করেছে এবার কোর্টে লড়াই হবে। কোর্টে লড়াই হবে মানে? মানেটা খুবই পরিষ্কার। তোদের ডিভোর্সের কেসে ফারিয়ার কাস্ট্রি কে পাবে সেটা নিয়েও তো লড়াই হবে নাকি? ফাতেমা হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি এমন কোন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিশেষ করে নয়না তো বলেইছিল যে, সে ফারিয়াকে নিজের চোখের সামনে দেখতে চায় না। তাহলে হঠাৎ করে এত বদলে গেল কেন সে? ফাতেমা স্পষ্ট ভাষায় বলে দেয়, আমার মেয়ে আমার কাছেই থাকবে। তোদের মতো জানোয়ারের কাছে আমি আমার মেয়েকে যেতে দেব না।
নয়না কপট হেসে বলে, ফারিয়া কার কাছে থাকবে সেই ফয়সালা তো কোর্ট করবে তুই না। ফাতেমা নয়নার দিকে আঙুল তুলে বলে, তুই আমার স্বামীকে তো কেড়ে নিয়েছিস কিন্তু আমার সন্তানকে তুই আমার থেকে আলাদা করতে পারবি না। একজন মায়ের শক্তি কতটা তুই জানিস না। একজন মা তার সন্তানের জন্য জীবনও দিতে পারে, এমনকি কারো জীবন নিতেও দুইবার ভাবে না। তাই বলছি আমার মেয়ের দিকে চোখ তুলে চাকাস না, না হলে তোর চোখ আমি উপড়ে ফেলব। এই বলে ফাতেমা চলে যায়। কারণ ফারিয়ার স্কুলে ছুটির ঘন্টা বাজিয়ে দিয়েছে। এখনই তাকে আনতে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। ফাতেমা যাওয়ার পরই নয়না হিংস্র ভাবে তাকিয়ে বলে, তোর যা যা প্রিয় সব আমি তোর থেকে আলাদা করে দেব ফাতেমা। তোর খুশি যে আমার সহ্য হয় না। ভেবেছিলাম সোহেলকে কেড়ে নিয়ে তোকে আমি ভেঙে গুড়িয়ে দেব, কিন্তু তুই তো এখনো আগের মতোই আছিস। তাই এবার আমি এমন জায়গায় হাত দিয়েছি যেটা তোর কাছে সবথেকে ফুটবল। আমি জানি ফারিয়াকে তুই নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসিস। তাই এবার তোর মেয়ে ফারিয়াকে আমি তোর থেকে আলাদা করে দেব। 16 ফারিয়া স্কুল থেকে বেরিয়ে ফাতেমার কাছে দৌড়ে আসে। ফাতেমাও পরম মমতার সহিল আগলে নেয় নিজের মেয়েকে। ফারিয়াকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে বলে, আমার মেয়ে, আমার কলিজার টুকরা তুই, আমি তোকে কিছুতেই নিজের থেকে আলাদা হতে দেব না। ফাতেমার চোখে জল চলে আসে। এই মেয়ের জন্যই তো এখন সে বেঁচে আছে। অথচ ওই শকুনিরা এখন তার মেয়ের দিকেও নজর দিয়েছে। ফারিয়া নিজের মায়ের চোখের জল বুঝতে পেরে বলে, তুমি কাঁদছো কেন আম্মু? ফাতেমা মেয়ের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। তাই তো চোখের জল মুছে বলে, কই কাঁদছি? আচ্ছা ফারিয়া, তুমি তো আমার মেয়ে। তুমি তো সবসময় নিজের মায়ের কাছে থাকবে তাই না? হ্যাঁ মা, আমি সবসময় তোমার কাছেই থাকব। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না, কেউ না। ওরা করতে যাবে তো যাক। দেখি কিভাবে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেয়। এবার গোটা জগৎ দেখবে একজন মায়ের শক্তি। ফাতেমা উদাস মনে বসে আছে। শ্রেয়া, শাবানা বেগম দুজনেও তার এই উদাস অবস্থা দেখে বিচলিত। ফাতেমা তাদের সব খুলে বলেছেন। তারা নিজেদের সাধ্যমতো ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন, তবে ফাতেমার মধ্যে ভয় কিছুতেই যাচ্ছে না। সে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, মেয়ে হলো তার দুর্বলতার জায়গা। আর তাই যে কোন কিছুর মূল্যে সে নিজের মেয়েকে কাছছাড়া করতে চায় না। মেয়েকে ছাড়া থাকতে হবে এটা ভাবলেও বুক কেঁপে ওঠে। ফাতেমার এইরূপ ভাবনার মাঝেই বাসার কলিং বেল বেজে ওঠে। শাবানা বেগম দরজা খুলে এক অপরিচিত পুরুষকে দেখে বলেন, কে আপনি? ফাহিম নম্র কণ্ঠে বলল, আমি ফাতেমার বড় ভাই ফাহিম। শ্রেয়া দরজার কাছে এসে বলল, আপনি এসেছেন, আসুন ভেতরে আসুন। আম্মু, আমি ওনাকে ডেকে পাঠিয়েছি। ফাতেমার এখন যা অবস্থা তাতে ওর কাছের মানুষের মেন্টাল সাপোর্টের প্রয়োজন। শাবানা বেগম শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে বলে, একদম ঠিক কাজ করেছিস তুই। বাবা, তুমি ভেতরে যাও। তোমার বোনটার যে এখন তোমাকে ভীষণ দরকার। ফাহিম শ্রেয়াদের বাসায় প্রবেশ করে ফাতেমার সামনে গেল। ফাতেমা কান্না করে করে চোখ ফুলিয়ে তুলেছিল। ফাহিম বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। ফাতেমা মুখ তুলে নিজের ভাইকে দেখে আবেগাপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে। বলে, ভাইয়া, ওরা কি আমার মেয়েটাকে আমার থেকে কেড়ে নেবে? তুই কোন চিন্তা করিস না বোন। আমি তোর ভাই আছে তোর কাছে। আমি এই শহরের বেস্ট লয়ার হায়ার করব তোর জন্য। তোর মেয়ে তোর কাছেই থাকবে। অন্য কেউ তার উপর অধিকার দাখিল করতে পারবে না। ফাতেমা এবার অনেকটাই নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পায়। এমন সময় ফারিয়া ঘুম থেকে উঠে বসার রুমে চলে আসে। ফাতেমার পাশে একজন অচেনা মানুষকে বসে থাকতে দেখে বলে, আম্মু, উনি কে? ফাহিম বা ফাতেমা অবাক হয় না। ফাতেমার সাথে সোহেলের বিয়ের পর ফাহিমের সাথে তাদের আর কোন যোগাযোগই ছিল না। তাই ফারিয়াও নিজের মামার বাড়ির কাউকে চেনে না। ফাতেমা ফারিয়াকে নিজের কাছে ডাকে। ফাহিমের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, উনি হলেন তোমার মামা। মামাকে সালাম দাও। ফারিয়া কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে ফাহিমের দিকে। মায়ের কাছ থেকে নিজের মামার বাড়ির গল্প শুনেছিল। যতবারই ফাতেমা তাকে মামার ব্যাপারে বলতো ততবারই ফাতেমার চোখ ভিজে যেত। ছোট্ট ফারিয়া বুঝতে পারত তার মা তার মামাকে খুব মিস করে। এই জন্য তো সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করত যেন তার মায়ের সব দুঃখ দূর হয়ে যায়। ফারিয়া মিষ্টি হেসে ফাহিমের উদ্দেশ্যে বলে, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। তোমাকে দেখে তো আরো ভালো হয়ে গেলাম মামুনি। তুমি একদম ফাতেমার মতোই হয়েছ। ফাতেমাও ছোটবেলায় তোমার মতোই এমন গুলুমুলু ছিল। বলেই ফারিয়ার গাল টিপে দেয়। ফারিয়া লজ্জা পেয়ে যায়। ফাহিম ফাতেমাকে বলে, তুই তোর মেয়েকে তো ভালোই শিক্ষা দিয়েছিস। কি সুন্দর আমায় সালাম দিল। ফাতেমার বুক হাহাকার করে ওঠে। সে বলে, এজন্যই তো ভয় হয় ভাইয়া। আমার মেয়েটাকে আমি কিছুতেই তো শয়তানদের হাতে তুলে দেব না।
তোকে তুলে দিতে হবে না। ব্যাস, অনেক হয়েছে। এবার তো আমি ওই সোহেল আর নয়নাকে দেখে নেব। পেয়েছেটা কি ওরা? বলেই সে রাগে কাঁপতে থাকে। তারপর নিজের চেনাজানা একজন উকিলকে ফোন করে। তার সাথে কথা বলে এই কেসের ব্যাপারে। অতঃপর কথা শেষে ফাতেমার মাথায় ভরসার হাত দিয়ে বলে, চিন্তা করিস না ফাতেমা, জয় তোরই হবে। উনি আমায় বললেন, জর্জ ফারিয়ার কাছে জানতে চাইবেন ও কার কাছে থাকতে চায়। আর ওর মর্জি শেষ কথা হবে। তাই তুই নিশ্চিন্তে থাকতে পারিস। ফাতেমা একটু শান্তি পায়, তবে ভয় পুরোপুরি দূর হয় না। না জানি সোহেল আর নয়না কি ফন্দি আটছে। 17 আজ কোর্টের হেয়ারিং এর ডেট ডাকা হয়েছে। ফাতেমা, ফাহিম, শ্রেয়া, সোহেল, নয়না সবাই তাই সঠিক সময়ে কোর্ট চত্বরে হাজির হয়েছে। ফাতেমা ফারিয়াকে নিজের কোলে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। ফাহিম তো সোহেলকে দেখে রাগে ফুঁসছিল। ইচ্ছা করছিল দৌড় গিয়ে ওকে মেতারা চিহ্ন রে শেষ করে দিতে। শুধুমাত্র ওর জন্য ফাতেমার জীবনে আজ এত দুর্ভোগ নেমে এসেছে। তবে সে কোর্টে কোন ঝামেলা করতে চায় না, জন্য অনেক কষ্টে নিজেকে দমিয়ে রেখেছে। এর মধ্যে ফাহিমের ঠিক করা উকিল মিস্টার আফজাল হোসেন চলে এলেন। তিনি আসতেই ফাহিম তার সাথে কেস সম্পর্কে কিছু কথা বলে নিল। আফজাল হোসেন ফাতেমার কাছে এসে বলল, আপনি চিন্তা করবেন না, এই কেস আমরাই জিতব ইনশাআল্লাহ। ফাতেমা স্মিত হাসে। সকলেই কোর্টের দিকে পা বাড়ায়। ফাতেমা ফারিয়াকে কোলে করে নিয়ে ভেতরে যাওয়ার সময় হঠাৎ নয়না তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, নিজের মেয়েকে এখন যত খুশি আগলে রাখো, তবে আর কোন লাভ হবে না। আজকের পর থেকে তুই আর নিজের মেয়েকে স্পর্শ করতে পারবি না। ফাতেমা নয়নার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টিতেই ভস্ম হয়ে যায় নয়না। আর কথা না বাড়িয়ে কোর্টে প্রবেশ করে। 18 কোর্টের কার্যক্রম শুরু হয়। যথাসময়ে জজ সাহেব এসে নিজের আসন গ্রহণ করেন। অতঃপর বিচারকার্য শুরু করেন। সোহেল যেহেতু নিজে একজন আইনজীবী, তাই এই কেসটা সে নিজের হয়ে নিজেই লড়ছে। জজ সাহেব প্রথমে কেস সম্পর্কে তথ্য জেনে নিলেন। মূলত সোহেল ও ফাতেমার দাম্পত্য সম্পর্ক ছিল, তবে এখন যেহেতু তাদের ডিভোর্স হয়ে গেছে, তাই এখন তাদের সন্তান কার কাছে থাকবে সেই নিয়েই মূল ঝামেলা। প্রথমেই জজ সাহেব আফজাল হোসেনকে বলার সুযোগ দেন। তিনি বলেন, হুজুর, মিস্টার সোহেল ইসলাম একজন দুশ্চরিত্র প্রতারক ব্যক্তি। উনি তো প্রথমে নিজের স্ত্রী সন্তানকে ঠকিয়ে অন্য একজন মহিলাকে বিয়ে করেছেন। এখন আবার ওনার সন্তানের কাস্টডিও চাইছেন। এটা ভীষণ হাস্যকর। এমন একজন দুশ্চরিত্র পুরুষের কাছে একটা ছোট বাচ্চার ভবিষ্যৎ কেমন হবে তা সহজেই অনুমেয়। তখনই সোহেল উত্তেজিত হয়ে বলে ওঠেন, অবজেকশন হুজুর, উনি কিন্তু কোন প্রমাণ ছাড়া আমার নামে বদনাম করছেন। এতে আমার সম্মানহানি হচ্ছে। অবজেকশন ওভাররুট। মিস্টার হোসেন, আপনি নিজের বয়ান কন্টিনিউ করুন। আফজাল হোসেন সব ঘটনা খুলে বলেন। সোহেল তখন ফুঁসছিল শুধু নিজের কুকীর্তির কথা এভাবে শুনে। সব শুনে জজ সাহেব বলেন, এই ধরনের মামলায় সাধারণত বাচ্চাদের চাওয়াকেই প্রাধান্য দেওয়া হয়। তাই আমি ফারিয়া জান্নাতকে কোর্টে উপস্থিত হবার আদেশ জানাচ্ছি। ফাতেমা ফারিয়াকে কোল থেকে নামিয়ে বলে, যাও মা, জজ সাহেব যা জানতে চাইবে তার একদম ঠিক ঠিক উত্তর দেবে। ফারিয়া জজ সাহেবের সামনে যান। তিনি ফারিয়ার দিকে তাকিয়ে হেসে বলেন, তুমি কার কাছে থাকতে চাও ফারিয়া? নিজের মায়ের কাছে না বাবার কাছে? ফারিয়া একবার সোহেল তো আরেকবার ফাতেমার দিকে তাকিয়ে নির্দ্বিধায় বলে, আমি আমার মায়ের কাছে থাকতে চাই। আমি ঘৃণা করি আমার বাবাকে। জজ সাহেবের যা বোঝার বোঝা হয়ে যায়। তিনি বলেন, আচ্ছা, তুমি এখন যাও। ফারিয়া চলে যেতেই তিনি বলেন, এই ধরনের মামলায় যেহেতু বাচ্চার কথাই শেষ কথা, তাই তিনি নিজের কথা সম্পূর্ণ করার পূর্বেই নয়না উঠে দাঁড়িয়ে বলে, সরি ফর ইন্টারফেয়ারেন্স হুজুর, আমি জানি এই ধরনের কেসে বাচ্চার কথাই কোর্ট আমলে নেয়, কিন্তু ব্যাপারটা যখন বাচ্চার মগজধোলাই এর তখন তো ভিন্ন বিষয়। আপনার যা বলার কাঠগড়ায় এসে বলুন। নয়না কাঠগড়ায় যায়। পর কোরআনের শপথ করে। এরপর জর্জ সাহেব তাকে তার কথা পরিষ্কার করতে বললেই সে বলে, মায়ের কাছে থাকা বাচ্চার জন্য হিতকর নয়, এটা জানার পর নিশ্চয়ই আপনি বাচ্চাকে মায়ের কাছে থাকতে বলবেন না? জজ সাহেব বলেন, এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে মায়ের কাছে থাকার জন্য বাচ্চার কোন রিস্ক থাকে, সেক্ষেত্রে কোর্টকে সবকিছু পুনর্বিবেচনা করতে হবে। নয়না হাসে। এটাই তো সে চেয়েছিল। তারপর সোহেলকে ইশারা করে বলে, আমি যেই প্রমাণগুলো এনেছিলাম সেগুলো জজ সাহেবকে দাও। তাহলে উনি সঠিক বিচার করতে পারবেন। সোহেল নয়নার কথা মতো তাই করে। কিছু ফাইল জজ সাহেবের দিকে বাড়িয়ে দেন। যেগুলো দেখে জজ সাহেব বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকেন। ফাতেমা অধীর আগ্রহে অপেক্ষা করছিল জজ সাহেব কি বলেন তা শোনার জন্য। জজ সাহেব কিছুক্ষণ নীরব থেকে বলেন,
বাচ্চা যেহেতু মায়ের কাছে থাকতে চায় তাই আমরা বাচ্চার মতামতকেই সম্মান জানাই। ফারিয়া জান্নাত নিজের মা ফাতেমা খাতুনের কাছেই থাকবে। নয়না তখনই বলে ওঠে, কিন্তু আমি যে আপনাকে প্রমাণ দিলাম যে ফাতেমা আর্থিকভাবে স্বাবলম্বী নয়, ওর কাছে থাকলে ফারিয়ার কোন খেয়ালই ঠিকভাবে রাখতে পারবে না। জজ সাহেব জানান, এক্ষেত্রে আমি ওদের খোরপোশের দায়িত্ব মিস্টার সোহেলকে নিতে বলতে পারি। কিন্তু দেশের আইন অনুসারে বাচ্চা 18 বছর পর্যন্ত মায়ের কাছেই থাকবে। আইনের বাইরে আমার কিছু করার নেই। তখনই ফাতেমা দাঁড়িয়ে বলেন, আমার প্রাক্তন স্বামীর কোন সাহায্যরই আমার দরকার নেই। আমার মেয়েকে দেখে রাখার জন্য আমি একাই যথেষ্ট। ফাহিমও পাশ থেকে বলে, আমি আমার বোনের পাশে আছি। আর্থিক দিক দিয়ে ওদের কোন সমস্যায় পড়তে হবে না। জজ সাহেব এবার চূড়ান্তভাবে বললেন, তাহলে তো সব সমস্যা মিটেই গেল। আমার মনে হয় না এই কেস আরও চালিয়ে নিয়ে যাবার কোন মানে আছে। কোর্ট বাচ্চার কাস্টডি মাকেই দিচ্ছে। এই বলে তিনি কোর্টের কার্যক্রমের মুলতবি টানেন। নয়না পরাজিত হওয়ার এই গ্লানি মানতে পারে না। ফাতেমার দিকে রক্তিম চোখে তাকায়। ফাতেমা নিজের মেয়েকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেলে। অবশেষে কোর্টে একজন মায়ের শক্তির জয় হয়েছে। পরাজিত হয়েছে সকল অপশক্তি। নয়না সোহেলের সামনে গিয়ে বলে, চলো এখান থেকে, এই সব আদিক্ষেতা আমার আর সহ্য হচ্ছে না। হুম, চলো। যাওয়ার সময় ফাতেমার মুখোমুখি হতেই ফাতেমা তাদের শুনিয়ে শুনিয়ে বলে, দেখলে তো তোমরা একজন মায়ের শক্তির কাছে কিভাবে তোমাদের হেরে যেতে হলো। নয়না দাঁড়িয়ে গেল, ঘুরে তাকিয়ে ফাতেমার উদ্দেশ্যে বলল, যত খুশি হওয়ার হয়ে নে। তবে মনে রাখিস, 1 মাঘে কিন্তু শীত যায় না। সময় আমারও আসবে। আমি এত সহজে তোকে সুখী হতে দিব না। দুঃখের স্বাদ তোকে অন্বেষণ করতেই হবে। ফাতেমা স্থির থেকে বলে, দুঃখের পালা বোধ হয় এবার তোদের শুরু হবে। এমনটা আমার মনে হয়। বাকিটা তো সময় এলেই জানা যাবে। 19 কয়েক দিন পর ফাতেমার দিনগুলো এখন বেশ ভালোই যাচ্ছে। ফারিয়াকে নিজের কাস্টডিতে নেওয়ার পর থেকে সে নিজেকে গুছিয়ে নিয়েছে। পড়াশোনাও শুরু হয়েছে আবার। সাথে শ্রেয়াকে তার রেস্টুরেন্টের কাজে সাহায্যও করছে। যে তার বিপদে পাশে ছিল তাকে তো আর ছেড়ে দিতে পারে না। সব মিলিয়ে তার দিন ব্যস্ততার মধ্যে বেশ ভালোই কেটে যাচ্ছে। তবে সবকিছুর মধ্যে সে কেন জানি বর্তমানে একটু অন্য চিন্তায় মগ্ন। নয়না আর সোহেল মিলে তার থেকে ফারিয়াকে আলাদা করার চেষ্টা করছে, এটা জানার পর থেকে ফাতেমার মধ্যে প্রতিশোধ স্পৃহা বাড়ছে। এমনিতেই সে কথা দিয়েছিল তাদেরকে তাদের কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি দেবে, এখন সেই ইচ্ছাটা আরও বৃদ্ধি পাচ্ছে। এজন্য ফাতেমা দুজন মানুষের সাহায্য নিতে চাইছে। একজন হলো সোহেলের ঘনিষ্ঠ বন্ধু রাব্বি, আরেকজন নয়নার অফিসের কর্মচারী মিস্টার ফয়সাল হক। রাব্বি সোহেলের বন্ধু হলেও ফাতেমার প্রতি করা অন্যায় সে মেনে নিতে পারেনি। তাছাড়া রাব্বির স্ত্রী রাবেয়ার সাথেও ফাতেমার বেশ ভালো সম্পর্ক। তাই রাব্বি ফাতেমাকে যথাসাধ্য সাহায্য করতে চেয়েছে সোহেলকে শায়েস্তা করার ব্যাপারে। বলা বাহুল্য, রাব্বি নিজেও সোহেলের মতোই একজন আইনজীবী। ফাতেমা দুপুরে যখন বেকনিতে বসে চা খাচ্ছিল তখন রাব্বি ফাতেমাকে ফোন কল করে। ফাতেমা ফোনটা রিসিভ করে কিছুক্ষণ ভালো মন্দের খোঁজ খবর নেয়। এরপর রাব্বি বলে, আমি সোহেলের সম্পর্কে কিছু গোপন কথা জানতে পেরেছি যা আপনার কাজে লাগতে পারে। জি, বলুন। সোহেল সম্প্রতি একটা কেস হাতে নিয়েছে। আর এই কেসের ব্যাপারে প্রথমে আমার সাথেই যোগাযোগ করেছিল আসামিপক্ষ। তারা আমাকে মোটা অঙ্কের টাকা অফার করেছিল এই কেস লড়ার জন্য, কিন্তু আমি এই কেস লড়িনি। কারণ তারা আমায় কোর্টে মিথ্যা প্রমাণ পেশ করতে বলেছিল যা আমার দ্বারা সম্ভব নয়। তাছাড়া কেসটা বেশ সেনসিটিভ। ঢাকা শহরের একজন বড় বিজনেসম্যানের ছেলের বিরুদ্ধে একজন সাধারণ দিনমজুরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার কেস। ঘটনার সময় অনেক মানুষ সাক্ষী ছিল যে গাড়ি ওনার ছেলেই চালাচ্ছিল। কিন্তু উনি এখন এমনভাবে কেস সাজাতে চাইছেন যেন গাড়িটা ওনার ছেলে নয়, ড্রাইভার চালাচ্ছিলেন। এই কেসটা কিন্তু কোন সাধারণ কেস নয়। ইতিমধ্যেই জনমনে কেসটা নিয়ে অনেক চাপা ক্ষোভ তৈরি হয়েছে। ফাতেমা রাব্বির সব কথা মনোযোগ সহকারে শোনে। সবটা শুনে সে অনেক কিছুই উপলব্ধি করতে পারে। এর পূর্বেও সোহেলের সাথে সংসার করার সময়ে তার কানে এমন অনেক কথা উঠেছিল যে সোহেল টাকার বিনিময়ে মিথ্যা প্রমাণ দিয়ে অনেক কেস লড়ে। তবে সোহেল সেই সময় ফাতেমাকে এমনভাবে সব বুঝিয়েছিল যে তার মনে হয়েছিল এসব গুজব ছাড়া আর কিছু নয়। তবে এখন সে বুঝতে পারছে, সোহেল আসলেই এমন জঘন্য একজন লোক। যদি সোহেলের এসব অপকর্ম সামনে আসে তাহলে সে নিশ্চয়ই শাস্তি পাবে। তাই ফাতেমা রাব্বিকে বলে, ভাইয়া, আপনি দয়া করে এই বিষয়ে আরও খোঁজ খবর নেন। আমি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। জি, আমি চেষ্টা করব। ফাতেমা ফোন রেখে দেয়। অতঃপর কিছু একটা ভেবে মুচকি হেসে বলে, তোমার পাপের ঘোড়া বুঝি পূর্ণ হয়ে গেল সোহেল।
এবার তোমার শাস্তি শুরু হলো বলে। 20 সোহেল ফোনে কারো সাথে ভীষণ জরুরি কথা বলছিল। এমন সময় নয়না তার সামনে চলে আসে। নয়নাকে দেখে সোহেল ফোন রেখে দেয়। অতঃপর নয়নাকে নিজের কাছে টেনে নিয়ে তার গালে চুমু খেয়ে বলে, তুমি নিশ্চয়ই এখনো ফারিয়ার ব্যাপারটা নিয়ে আমার উপর রেগে আছো? নয়না কোন কথা বলে না। এমন সময় সোহেল হঠাৎ করে একটা ডায়মন্ড নেকলেস নয়নার গলায় পরিয়ে দেয়। নয়না ভীষণ শোকর হয়ে যায়। সোহেল মৃদু হেসে বলে, কি এখনো আমার উপর রাগ করে থাকবে? নয়না উত্তেজিত হয়ে বলে, ওয়াও, এই নেকলেসটা কত সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ধন্যবাদ সোহেল, কিন্তু তুমি হঠাৎ এত টাকা কোথায় পেলে? সোহেল হেসে বলে, একটা নতুন কেস হাতে পেয়েছি। হেব্বি মালদার পার্টি, সেখান থেকেই তো অনেকগুলো টাকা পেয়েছি। কেসটা জেতাতে পারলে আরও টাকা পাঠাবো। আপাতত তোমার জন্য এটা কিনে আনলাম। আরও টাকা পেলে ভাবছি তোমাকে নিয়ে হানিমুনে যাব। সত্যি? হুম, সত্যি। আমি তো ভাবছি তোমার সাথে সুইজারল্যান্ড যাব। যাবে তো তুমি? কেন নয়, বলেই নয়না সোহেলকে জড়িয়ে ধরে। দুতি ফাতেমা আজ এসেছে সোহেলের বিপরীতে যিনি কেস লড়বেন সেই উকিলের সাথে দেখা করতে। কারণ সোহেলকে শায়েস্তা করার জন্য এখন ফাতেমার তার সাহায্যের ভীষণ প্রয়োজন পড়েছে। ফাতেমা অফিসে প্রবেশ করার সময় হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। তখনই দুটো হাত তাকে আগলে নেয়। ফাতেমা জোরে জোরে শ্বাস নিতে থাকে। আরেকটু হলেই অনেক বিপদে পড়ে যেত সে। আপনি ঠিক আছেন তো? হঠাৎ এমন পুরুষালী কণ্ঠে ফাতেমা চমকে ওঠে। সামনে তাকাতেই দেখতে পারে একজন অচেনা পুরুষকে, যিনি দেখতে চমৎকার, বেশ লম্বা, ফর্সা, এবং সুঠাম দেহ। পরনে তার উকিলের ড্রেস। ফাতেমা লোকটার দিকে তাকিয়ে বলে, আপনিই কি? হ্যাঁ, আমি অ্যাডভোকেট প্রত্যুষ চৌধুরী। ফাতেমা প্রত্যুষ চৌধুরী নামটা কয়েকবার আওড়ায়। ফাতেমা অ্যাডভোকেট প্রত্যুষ চৌধুরীর সহিত তার কেবিনে এসে আসন গ্রহণ করেছে। প্রত্যুষ চৌধুরী ফাতেমাকে উদ্দেশ্য করে বলেন, বলুন আপনি কি খাবেন, চা না কফি? ফাতেমা বলে, আমার কিছু লাগবে না, আমার শুধু আপনার সাথে কিছু জরুরি কথা বলার ছিল। জি, বলুন। ফাতেমা কিছুটা সময় নিয়ে বলে, শুনলাম আপনি হিট এন্ড রান কেসটা লড়ছেন। জি, কিন্তু আপনি? আমি এই কেসে আপনার প্রতিদ্বন্দ্বী মিস্টার সোহেল হোসেনের প্রাক্তন স্ত্রী। প্রত্যুষ চৌধুরী কিছুক্ষণ নীরব থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। অতঃপর দ্রুত শ্বাস ফেলে বলে ওঠেন, জি, বলুন আপনি কি বলতে চান। আমি এই কেসের ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করেছি। যতদূর বুঝলাম আপনার কাছে যথেষ্ট এভিডেন্স আছে এই কেসটা জেতার জন্য। আমিও চাই আপনি এই কেসটা জিতুন, যাতে করে একজন অসহায় ব্যক্তি ন্যায়বিচার পায়। তবে আমি আজ এখানে এসেছি একটা বিশেষ কারণে। কি কারণ? আপনার প্রতিদ্বন্দ্বী লয়ার সোহেল হোসেনের ব্যাপারে আমার কাছে আগেও অনেক অভিযোগ আসতো যে তিনি টাকার বিনিময়ে অনেক কেস লড়েন আর টাকা দিয়ে অনেক মিথ্যা প্রমাণও জোগাড় করেন নিজের ক্লায়েন্টের জন্য, যা একটা বড় অন্যায়। আমি বুঝতে পারছি ব্যাপারটা। তো আপনি কি চান? আমি চাই আপনি কোর্টে এই বিষয়টা তুলে ধরুন যাতে করে মিস্টার সোহেল উপযুক্ত শাস্তি পায়। এরকম একজন মানুষ তো শাস্তি ডিজার্ভ করে। প্রত্যুষ চৌধুরী বিচক্ষণ মানুষ, তাই তিনি বলেন, আমি বুঝতে পারছি ব্যাপারটা। তবে আইন প্রমাণে বিশ্বাসী কারো মুখের কথায় না। আমি কোন প্রমাণ ছাড়া তো কোর্টে ওনার বিরুদ্ধে কিছু করতে পারবো না। ফাতেমা বলে, প্রমাণ আছে আমার কাছে। এই বলে সে একটা সিডি বাড়িয়ে দেয় প্রত্যুষ চৌধুরীর দিকে। রাব্বির সাহায্যে অনেক কষ্টে সে এটা জোগাড় করেছে। রাব্বি সোহেলের সাথে তার ক্লায়েন্টের কথা লুকিয়ে রেকর্ড করেছে। একই লয়ার ফার্মে কাজ করাই এটা করতে তার কোন অসুবিধা হয়নি। ফাতেমা এই প্রমাণটা প্রত্যুষ চৌধুরীর হাতে তুলে দিয়ে বলে, এখানে মিস্টার সোহেলের অপকর্মের সকল প্রমাণ আছে। আমি আপনার উপর অনেক বিশ্বাস করে আপনার হাতে এই সব প্রমাণ তুলে দিলাম। আশা করি ও তার কাজের উপযুক্ত শাস্তি পাবে। প্রত্যুষ চৌধুরী আত্মবিশ্বাসের সাথে বলে, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব যেন উনি নিজের অপরাধের শাস্তি চান। ধন্যবাদ মিস্টার চৌধুরী, আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। আমি তাহলে এখন উঠি। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। 21 ফাতেমা খুশি মনে বাসায় ফিরল। শ্রেয়া ফাতেমার খুশি অবলোকন করতে পারল। ফাতেমার কাছে এসে বলল, তোকে খুব খুশি খুশি লাগছে? ব্যাপারটা কি? ফাতেমা মৃদু হেসে বলে, আমার প্রতি অন্যায় করে দুজন ভেবেছিল খুব সুখে থাকবে। তাদের একজনের ব্যবস্থা অলরেডি করে এসেছি। এখন বাকি রইল আরেকজন। তার ব্যবস্থাও খুব শীঘ্রই করব ইনশাআল্লাহ। শ্রেয়া বলল, কি করেছিস তুই? ফাতেমা শ্রেয়াকে সব ঘটনা খুলে বলে, সব শুনে শ্রেয়া তো ভীষণ খুশি হয়ে যায়। বলে,
বেশ হয়েছে। আমার তো খুব ইচ্ছা ছিল ওই সোহেল আর নয়নাকে নিজের চোখের সামনে তরপাতে দেখব। ফাতেমা বলে, কাল আমার সাথে করতে চল। আমিও নিজের চোখে ওদের ধ্বংসের আরম্ভলগ্ন দেখতে চাই। কথা দিয়েছিলাম যে, ওদের সুখী থাকতে দেব না। এত তাড়াতাড়ি সুযোগ পেয়ে যাব ভাবিনি। এটা তো কেবল শুরু মাত্র। দেখবি ওদের কষ্টের কোন শেষ থাকবে না। কতটা জালিম হলে একটা মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিতে চায়। উপরে আল্লাহ তায়ালা আছেন। তিনি সব দেখছেন। তিনি নিশ্চয়ই ওই জালিমদের শাস্তি দেবেন। আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদের এমন শাস্তি দিক যে ওদের রুহু কেঁপে উঠুক। 22 ফাতেমা ও শ্রেয়া আজ করতে চলে এসেছে। উদ্দেশ্য নিজের চোখের সামনে সোহেলের পতন দেখবে। কিছুক্ষণের মধ্যেই কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। জজ সাহেব প্রথমে সোহেলকে বলার সুযোগ দেয়। আর সোহেলও নিজের মন মতো গল্প বানাতে শুরু করে দেয়। সে বলে, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ হুজুর। এই হিট এন্ড রান কেসের সাথে তো ওনার কোন লেনাদেনাই নেই। ইনফ্যাক্ট, ঘটনার দিন তো উনি দেশেই ছিলেন না। আমার কাছে তার যথেষ্ট প্রমাণ আছে। সব কিছুর পেছনে আছেন ওনাদের ড্রাইভার। আর আমার মক্কেলকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে। এসব শুনে শ্রেয়া ফাতেমা বলে, দেখছিস কিরকম নির্লজ্জ মিথ্যাচার করছে। গোটা দেশ ভাইরাল সিসিটিভি ফুটেজটা দেখেছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে গাড়ি ওই লোকটাই চালাচ্ছিল অথচ এই সোহেল কিভাবে টাকা খেয়ে সত্যটা উল্টে দিতে চাইছে। ফাতেমা বলে, তুই শুধু দেখে যা। মিস্টার প্রত্যুষ চৌধুরী যখন সব সত্য সবার সামনে তুলে ধরবে তখন দেখিস ওই সোহেলের অবস্থা কি হয়। এরই মধ্যে জজ সাহেব প্রত্যুষ চৌধুরীকেও বাদীপক্ষের হয়ে বলার সুযোগ দেন। তখন তিনি বলা শুরু করেন, আমার বিপক্ষের উকিল এতক্ষণ যা বললেন তার কোনোটাই সত্যি নয়। ঘটনার দিন ওনার মক্কেল এই দেশেই ছিলেন, শুধু তাই নয় গাড়িটাও উনি চালাচ্ছিলেন। উনি যে দেশে ছিলেন আর গাড়িটাও উনি চালাচ্ছিলেন সেই সব প্রমাণ আমার কাছে আসে। এই বলে তিনি সেই ভাইরাল সিসিটিভি ফুটেজ জজ সাহেবকে দেখান। পাশাপাশি তিনি এটার প্রমাণও দেন যে আসামিপক্ষ প্রমাণ হিসেবে যে পাসপোর্ট আর বিমানের টিকিট দেখাচ্ছেন সেটাও ভুয়া। সব দেখে জজ সাহেব সত্যিটা বুঝতে পারেন। তিনি বলেন, এসব কিছু থেকে প্রমাণ হয়ে যায় যে, মিস্টার আব্দুল মান্নানি আসল অপরাধী। তিনি এই হিট এন্ড রান কেসের আসল অপরাধী। আদালত ওনাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। প্রত্যুষ চৌধুরী তখনই বলে ওঠেন, শুধু এটাই না, মিস্টার সোহেল হোসেনের বিরুদ্ধেও আমার কাছে প্রমাণ আছে। যেখান থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে উনি কিভাবে টাকার বিনিময়ে মিথ্যা প্রমাণ জোগাড় করেন। বলেই প্রত্যুষ চৌধুরী জজ সাহেবকে ফাতেমার দেওয়া সিডিটা দেন। যা চালু হতেই সোহেলের সব অপকর্ম সবার সামনে আসে। সোহেল ভয়ে ঘামতে থাকে। সোহেলের চুপসে যাওয়া মুখটা দেখে ফাতেমার মনে ভীষণ শান্তি অনুভূত হয়, নিজের মুজরিমকে কোন না কোন ভাবে তো শাস্তি পাচ্ছে সে। জজ সাহেব সবটা দেখে সোহেলকে তিরস্কার করে বলেন, আপনি একজন উকিল, আপনার কাজ আইনের রক্ষা করা, মানুষকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া। তা না করে আপনি আইনের অপব্যবহার করছেন। লজ্জা হওয়া উচিত আপনার। আপনার মতো মানুষের উকিল হওয়ার কোন অধিকার নেই। কোর্ট আপনার উকিলের লাইসেন্স বাতিল করছে। শুধু তাই নয় 10 লাখ টাকা জরিমানাসহ আপনার 2 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। না, সোহেল অনেক অনুনয় বিনয় করে কিন্তু তা কোন কাজে আসে না। জজ সাহেব নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়। ফাতেমা খুশিতে শ্রেয়াকে জড়িয়ে ধরে। শ্রেয়া বলে, আমি ভীষণ খুশি ফাতেমা, তুমি পেরেছ। ফাতেমা উঠে দাঁড়ায়। সোহেলের সামনে গিয়ে বলে, বলেছিলাম না, আমি তোমায় শাস্তি দেব। আজ আমি আমার কথা রাখতে পেরেছি। মিস্টার প্রত্যুষ চৌধুরীকে তোমার সব অপকর্মের প্রমাণ আমি জোগাড় করে দিয়েছি। তুমি এমনটা করলে ফাতেমা, আমি তোমার কেউ না, তুমি আমার। আর যদি হতেও তবুও আমি তোমার অপরাধের শাস্তি দিতাম। এখন যাও জেলের ভাত খাও। নিজের সব অপকর্মের ফল ভোগ করো। ততক্ষণে পুলিশ এসে সোহেলকে নিয়ে যায়। ফাতেমার আজ ভীষণ খুশির দিন। এত খুশির দিন তার জীবনে আগে কখনো আসেইনি। সে বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। অতঃপর প্রত্যুষ চৌধুরীর সামনে গিয়ে বলে, আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে আমি সোহেলকে শাস্তি দিতে পারতাম না। ধন্যবাদের কোন প্রয়োজন নেই, এটা আমার ডিউটি ছিল। শ্রেয়া ভীষণ ইমপ্রেসড হয় প্রত্যুষের উপর। মনে মনে বলে, আজকালের যুগেও এত সৎ মানুষ আছেন। সোহেলের শাস্তির খবর পৌঁছে যায় নয়নার কাছে। সে তো পুরো তাজ্জব বনে যায়। কোথায় তাদের হানিমুনে যাওয়ার কথা ছিল সেখানে কিনা এখন সোহেল জেলে। নয়না কারাগারের উদ্দেশ্যে রওনা দিল। সোহেলের সাথে দেখা করে তার অবস্থা সম্পর্কে জানতে চাইল। সোহেল নয়নাকে বলল, আমি ঠিক নেই নয়না, ফাতেমার জন্য আমার এমন অবস্থা। তুমি ফাতেমাকে উচিত শিক্ষা দাও।
তাহলেই আমি শান্তি পাবো, না হলে নয়। সোহেলের কথা শুনে ভীষণ রেগে যায় নয়না। বলে, তুমি কোন চিন্তা করো না সোহেল, আমি খুব দ্রুত তোমাকে জেল থেকে বের করব। তোমার জামিনের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে। আর আমি ওই ফাতেমাকে এবার এমন শিক্ষা দেব যে ও একদম পথে বসে যাবে। তুমি শুধু অপেক্ষা করো। এই বলেই নয়না বাইরে বেরিয়ে আসে। না জানি এখন কি চলছে তার মাথায়। 23 প্রত্যুষ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে তাকে একটি রেস্টুরেন্টে খেতে নিয়ে এসেছে ফাতেমা। সাথে শ্রেয়াও রয়েছে। প্রত্যেকেই বেশ আনন্দ পাচ্ছিল সোহেলের শাস্তির জন্য। ফাতেমা সোহেলের করা সব অপকর্মের ব্যাপারে প্রত্যুষ চৌধুরীকে সব জানায়। সব শুনে প্রত্যুষ চৌধুরীর ভীষণ খারাপ লাগে ফাতেমার জন্য। সাথে তিনি এটাও ভেবে খুশি হন যে সোহেল তার অপরাধের শাস্তি পাচ্ছে। প্রত্যুষ চৌধুরী বলেন, আমি শুনেছিলাম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজ আমি সেই কথার চাক্ষুষ প্রমাণ পেলাম। সোহেলের মতো একজন অপরাধীর জীবনসঙ্গী হবার থেকে এই সম্পর্ক থেকে মুক্তি পাওয়া ভালো। আপনি ভালো কাউকে ডিজার্ভ করেন। ফাতেমাও বলে, আমি যদি আগেই সোহেলের এসব কুকীর্তির প্রমাণ পেতাম তাহলে ওকে দ্বিতীয় বিয়ে করতে হতো না। আমি নিজেই ওকে ডিভোর্স দিয়ে চলে আসতাম। এমন জঘন্য মানুষের সাথে জীবন কাটানোর কোন ইচ্ছেই আমার নেই। শ্রেয়া চুপচাপ সবার কথা শুনছিল আর চোখে প্রত্যুষ চৌধুরীকে দেখছিল। লোকটার ব্যক্তিত্ব ভীষণ ভালো লেগে গেছে শ্রেয়ার। সে নিজের জন্য ঠিক এমন একজন জীবনসঙ্গী খুঁজছিল। কথাবার্তা শেষ করে শ্রেয়া ও ফাতেমা বিদায় নিয়ে চলে আসে। আসার সময় ফাতেমাকে থামিয়ে প্রত্যুষ চৌধুরী বলে ওঠেন, আশা করি আমাদের আবার দেখা হবে। ফাতেমা মৃদু হেসে বলে, ইনশাল্লাহ। এরপরেই শ্রেয়া ও ফাতেমা দুজনে চলে আসে। প্রত্যুষ চৌধুরী স্মিত হাসে। দুতি ফাতেমা বাসায় এসেই ফয়সাল ইসলামের সাথে যোগাযোগ করে। সোহেলকে শাস্তি দিয়েই সে এখন চুপ করে বসে থাকতে পারে না। কারণ ফাতেমা নয়নার সম্পর্কে খুব ভালো করেই জানে। নয়না যে এখন তার উপর ক্ষেপে গিয়ে তার বড় কোন ক্ষতি করবে এটা বোঝা তার জন্য খুব একটা কঠিন না। এই জন্য ফাতেমা চায় এখন নয়নারও একটা ব্যবস্থা করতে। নয়না মূলত একটা মশলার ফ্যাক্টরির মালকিন, যা সে তার বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। নয়নার কোন ভাই নেই, সে আর তার এক বড় বোন আছে। তাদের বাবার দুটি বড় ফ্যাক্টরি ছিল, যা তিনি দুই বোনকে ভাগ করে দিয়েছেন। ফয়সাল ইসলাম ফোন রিসিভ করতেই ফাতেমা বলে ওঠে, চাচা আপনি কি কোন ইনফরমেশন পেলেন? ফয়সাল ইসলাম আশেপাশে তাকিয়ে নিশ্চিত হয়ে নেন যে আশেপাশে কেউ নেই। তাই তিনি নিশ্চিত মনে বলেন, হ্যাঁ, আমি এই ফ্যাক্টরির কিছু কালো সত্য বের করতে পেরেছি। এই ফ্যাক্টরিতে যে মশলা সাপ্লাই করা হয় তাতে মানব শরীরের জন্য ক্ষতিকর কিছু উপাদান রয়েছে, যা থেকে এমনকি ক্যান্সারের মতো রোগও হতে পারে। এসব উপাদান ব্যবহার করে তিনি বেশি প্রফিট করতে গিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। আপনি কি এসবের কোন প্রমাণ সংগ্রহ করেছেন? হ্যাঁ, পেয়েছি। আমি খুব শীঘ্রই তোমাকে এসবের প্রমাণ দিচ্ছি। বলেই তিনি ফোন রেখে দেন। ফাতেমা নিশ্চিত হয়, এবার সে নয়নারও একটা ব্যবস্থা করতে পারবে। তারপর তার জীবনের সব সমস্যা দূর হবে, নিজের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। 24 রাতে শ্রেয়ার পরিবারের সাথে খেতে বসে ফাতেমা। ফারিয়াও বসেছিল তার সাথে। ফাতেমা নিজের হাতে মেয়েকে খাইয়ে দিচ্ছিল। এমন সময় হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে। শ্রেয়া গিয়ে দরজা খুলেই হতবাক হয়ে বলে, তুই? নয়না শ্রেয়াকে এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বাসায় ঢুকে পড়ে। শাবানা বেগম দাঁড়িয়ে রেগে বলেন, এটা কি ধরনের অসভ্যতা? কে তুমি? নয়না সরাসরি ফাতেমার সামনে গিয়ে বলে, কাজটা তুই ভালো করিসনি। সোহেলকে জেলে পাঠিয়ে কি ভেবেছিস খুব প্রতিশোধ নিয়ে ফেলেছিস? কচু, আমি সোহেলকে খুব শীঘ্রই জেল থেকে বের করে আনব। তারপর দেখিস আমি তোর কি ব্যবস্থা করি। ফাতেমা হঠাৎ করে হাসতে থাকে, ভীষণ জোরে জোরে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, কি বললি তুই? সোহেলকে তুই জেল থেকে বের করে আনবি? সোহেলকে জেল থেকে বের করে আনার কথা পরে ভাবিস, আগে নিজেকে কিভাবে বাঁচাবি সেটা ভাব। তোরও শ্রীঘরে যাওয়ার সময় এলো বলে। মানে, কি কি বলছিস তুই? আমি কেন জেলে যাব? কি করেছি আমি? তোর অপরাধের ফিরিস্তি তো বলে শেষ করে যাবে না। জানি না, যত অপরাধ করেছিস তাতে আল্লাহর দরবারে তোর কি শাস্তি হবে। যদি শরিয়া বিধান প্রচলিত থাকত তাহলে তো পতারা চিহ্নকিয়ার জন্য ভয়াবহ শাস্তি পেতি। তবে আশা করি, পৃথিবীতে না পেলেও মরার পর এই সব কিছুর শাস্তি তুই পাবি। আপাতত তুই পৃথিবীতে যা শাস্তি পাস সেটা আমি দেখি। দেখে নিজের মানসিক শান্তির ব্যবস্থা করি। নয়নার কাছে সব কথাই কেমন যেন ধাঁধার মতো লাগতেছিল। সে বুঝছিল না ফাতেমার মনে কি চলছিল। সে কেন তাকে শ্রীঘরে যাওয়ার কথা বলছিল। এর মাঝেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা।
ফাতেমার আর নয়নাকে সহ্য হচ্ছিল না। তাই ফাতেমা নয়নার তারা চিহ্ন লের মুঠি ধরে ঘুরায়। তারপর শ্রেয়াকে বলে, ঝাঁটা নিয়ে এসো, ও তো আজ শ্রীঘরে যাবেই, তার আগে আমরা ওর একটা ব্যবস্থা করি। শ্রেয়া ঝাঁটা নিয়ে আসে। পরপর ফাতেমা, শ্রেয়া, শাবানা বেগম সবাই মেয়েটাকে ঝাঁটা দিয়ে পেটায়। এখানেই থেমে থাকে না। শ্রেয়া পচা পানি এনে ঢেলে দেয় নয়নার গায়ে। নয়না হতবাক হয়ে যাচ্ছিল। ফাতেমা বলে, এসব কিছু করব বলে ভাবিনি। তবে তুই যখন নিজে থেকে সুযোগ করে দিলি তখন আমি সেই সুযোগটা কাজে লাগাবই। বলে নয়নাকে ইচ্ছা মতো চড় থাপ্পড় দিতে থাকে। এর মধ্যে শ্রেয়া বলে, এতক্ষণে মনে হয় সব প্রমাণ পুলিশের হাতে চলে গেছে। আমি যাই পুলিশকে ফোন করে ইনফর্ম করে দেই যে অপরাধী আমাদের বাড়িতে আছে। নয়না কিছু বুঝতে না পেরে হতবাক হয়ে চেয়ে থাকে। এর মধ্যে শ্রেয়া পুলিশকে ইনফর্ম করে দেয়। ফাতেমা নয়নার চুলের মুঠি ঘুরিয়ে বলে, অপেক্ষা কর, একটু পরেই পুলিশ এসে তোকে জেলে নিয়ে যাবে। সোহেলকে খুব মিস করছিলি না? এখন জাগিয়ে একসাথে জেলে গিয়ে সংসার কর। নয়না রেগে তাকায়, কিন্তু তার কিছু আর করার ছিল না। কিছু সময় পর পুলিশ চলে আসে। শ্রেয়া দরজা খুলে দিয়ে বলে, আপনারা এসেছেন? মিসেস নয়না মির্জা এখানে রয়েছেন? হ্যাঁ, পুলিশ ভেতরে এসে বলে, মিসেস নয়না মির্জা, মশলায় ক্ষতিকর উপাদান মিশিয়ে জনগণের স্বাস্থ্যহানির অপরাধে আমরা আপনাকে গ্রেফতার করছি। কয়েকজন মহিলা পুলিশ নয়নাকে হাতকড়া পরিয়ে তাকে নিয়ে যেতে ধরে। তবুও নয়নার তেজ কমে না। সে যেতে যেতে বলে, আমি হলাম বিখ্যাত বিজনেসম্যান নাহিদ মির্জার মেয়ে নয়না মির্জা। কোন জেলের সাধ্য নেই আমায় আটকে রাখার। আমি খুব শীঘ্রই বের হব। আর তারপর তোর জীবন জাহান্নামে পরিণত করব। এর মধ্যে পুলিশ তাকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যায়। ফাতেমার দিনগুলো এখন বেশ ভালোই যাচ্ছে। সোহেল এবং নয়না দুজনেই এখন জেলে। তাই তার জীবনে কোন বিপদ আপদ তৈরি করার মতো মানুষ নেই আপাতত। সে বেশ দেদারসে জীবন অতিবাহিত করছে। নিজের পড়াশোনা সামলাচ্ছে, মেয়েকেও সামলাচ্ছে। সব মিলিয়ে ব্যস্ত জীবন। আজ সকালে ফাতেমার দিন শুরু হলো নামাজ দিয়ে। নামাজ আদায় করে ফাতেমা চলে এলো শ্রেয়াদের বাসার রান্নাঘরে। শাবানা বেগম সকালে উঠেই রান্নাঘরে প্রবেশ করেছেন। ফাতেমা তাকে এভাবে রান্নাঘরে দেখে বলে, আন্টি আপনি এত সকালে রান্নাঘরে? কোন বিশেষ কিছু আছে কি আজ? শাবানা বেগম মুখে হাত দিয়ে ফাতেমাকে চুপ করার ইশারা করেন। ফাতেমা চুপ করতেই তিনি বলেন, আজ শ্রেয়াকে পাত্রপক্ষ দেখতে আসছে। তাই এত আয়োজন। তুমি আবার ওকে কিছু বলো না আবার। কেমন? ফাতেমা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শাবানা বেগম বলতে থাকেন, মেয়েটার তো বয়স হচ্ছে বলো। সামনের বছর 28-এ পা দেবে। ওর মতো বয়সে আমি 2 ছেলে মেয়ের মা হয়ে পাকা গিন্নি ছিলাম। আর ও এখনো বিয়েই করছে না। আমি জোর না করলে হয়তো করবেও না। তুমি তো জানো মা, ওর মা ছাড়া আর কেউ নেই। ওর বাবার মৃত্যুর পর ওর দায়িত্ব যে এখন আমার কাঁধেই। ওর ভাই, সে তো থেকেও নেই। একই ফ্ল্যাটে থাকি অথচ দেখেছ কোনোদিন আমাদের খোঁজ নিতে? শুনলাম গতকাল নাকি বউ বাচ্চাকে নিয়ে মালদ্বীপ ঘুরতে গেছে। সে যাক গে, আমার এসব নিয়ে কোন আগ্রহ নেই। ছেলে বড় হয়েছে এখন সে যা করার করুক। আমার মেয়েকে নিয়ে তো আমাকেই ভাবতে হবে। জন্ম যখন দিয়েছি তখন ওর দায়িত্ব তো আমারই। এখন শুধু একটা সুযোগ্য পাত্রের হাতে মেয়েটাকে তুলে দিতে পারলেই আমার শান্তি। ফাতেমা মৃদু হেসে বলে, চিন্তা করবেন না আন্টি। দেখবেন, শ্রেয়ার জন্য আপনি অনেক ভালো পাত্র খুঁজে পাবেন। জানো, আজ যে আসছে সেই ছেলেটা শহরের একজন নামকরা উকিল। সকলের মুখে তার অনেক প্রশংসা। আমার খালাতো বোনের মাধ্যমে ছেলেটার খোঁজ পেয়েছি। সেই ছেলে নাকি তার স্বামীকে ভাসুরের সাথে জমিজমা সংক্রান্ত ঝামেলা কেসে সাহায্য করেছিল। পরে ওর পরিবারের সাথেও সম্পর্ক গড়ে ওঠে পরিচিতির খাতিরে। ওই ছেলের মা নাকি ছেলের জন্য কোন শিক্ষিত সুযোগ্যা মেয়ে খুঁজছে। তখন উনি ছেলেটার মাকে আমার শ্রেয়ার কথা বলেন। আমাকেও জানান এই ব্যাপারে। 2 পরিবারই দেখা সাক্ষাতের ডেট ফাইনাল করি তবে গোপনে। এখন দেখা যাক শ্রেয়া কি রিয়্যাক্ট করে। আপনি চিন্তা করবেন না আন্টি। আমি আছি তো। দরকার পড়লে আমি শ্রেয়াকে বোঝাবো যেন ও এই সম্বন্ধে রাজি হয়ে যায়। শাবানা বেগম প্রসন্ন হন। ফাতেমার মাথায় হাত বুলিয়ে বলেন, তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি জানি, তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করবে না। 25 সোহেলের জেলে কাটানোর মাস 2 অতিবাহিত হয়েছে। জেলে থাকতে তার একদম ভালো লাগে না। কত আয়েশের জীবন ছিল আর আজ কি অবস্থা। সোহেলের কাছে নয়নার জেলে যাওয়ার খবরও পৌঁছে গেছে। সব মিলিয়ে সে এখন বিরক্ত। নয়নার ভরসায় ছিল যে নয়না তাকে বাঁচাবে। অথচ এখন সেই নয়নাই জেলে।
সোহেল এখন যেন এই অবরুদ্ধ কারাগারেই নিজের ভবিষ্যৎ মেনে নিয়েছে। তবে ভাগ্য বোধহয় তার জন্য আশার আলো বাকি রেখেছিল। আজকে হঠাৎ করে একজন পুলিশ অফিসার এসে সোহেলকে বলে, আপনার জামিনের ব্যবস্থা করা হয়েছে। সোহেল খুশি হয়ে বলে, সত্যি? কে করেছে আমার জামিনের ব্যবস্থা? আমি, বলেই তার সামনে এসে দাঁড়ায় এক মহিলা। সোহেল যেন চিনতে পারে মহিলাকে। কাছে আসতেই আরো পরিষ্কার হয়। অস্ফুট স্বরে বলে, মিস নেহা মির্জা। জি, আমি। আপনি লন্ডন থেকে কবে ফিরলেন? কিছুদিন আগেই। তোমার এরেস্টের খবরে আমার আর মন টিকল না লন্ডনে। তাই চলে এলাম। সোহেল লজ্জা পায় যেন। খানিক লাজুক হেসে বলে, আমি কিন্তু আপনাকে আশা করিনি। আশা না করতেই তো মানুষ কত কি পেয়ে যায়। এই যেমন তুমি তো নয়নাকেও আশা করনি লাইফে, তবে পেয়ে গেলে। বরাবরই তোমার বড়লোক পরিবারের দিকে নজর, সাথে সুন্দরী বউ। যাই হোক, আমি তোমাকে এখান থেকে বের করার জন্য জামিনের ব্যবস্থা করেছি, তবে তুমি আমাকে খুব ভালো করেই চেনো, তাই জানো আমি কোন কারণ ছাড়া তোমার জামিনের ব্যবস্থা করিনি। হ্যাঁ, সেটা তো আমি বুঝতেই পারছি। তো বলুন, এই জামিনের বদলে আপনি আমার কাছে কি চান? বেশি কিছু চাই না, শুধু এটুকুই চাই যে তুমি নয়নাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। সোহেল বর্ষর একটা ধাক্কা খায়। এ কি বলছে নেহা? নেহা বলে, কি অবাক হলে তো, এমন কিছু আশা করনি, তাই না? সোহেল কিছুক্ষণ নীরব থেকে বলে, কিন্তু আপনি তো বিবাহিত, লন্ডনের কোন এক শিল্পপতিকে। ডিভোর্স হয়ে গেছে, আর যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুসারে এখন আমার স্বামীর অর্ধেক সম্পত্তির মালিক আমি। কত ক্ষমতা বুঝতেই পারছো। যাই হোক, আমি জানি তুমি নিজের প্রফিটটা খুব ভালোই বোঝো। তো বলো, কি করবে? সোহেল বাঁকা হেসে বলে, আমি আপনার সব শর্তে রাজি। এই জেলে থাকতে থাকতে বোর হয়ে গেছি। এবার একটু জেলের বাইরের বাতাস খেতে চাই। নেহা মির্জা হাসে, বড়ই তৃপ্তির সে হাসি। ২৬। ফাতেমা এলো একটা গ্রোসারি শপে। ফারিয়া স্ন্যাক্স খেতে খুব পছন্দ করে। তাই ওর জন্য ওর পছন্দের কিছু স্ন্যাক্স কিনছিল। গ্রোসারি শপ থেকে বেরোতেই হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেল প্রত্যুষ চৌধুরীর। প্রত্যুষ চৌধুরী যেন ফাতেমাকে দেখে ভীষণ অবাক হয়েছে। ফাতেমা মুচকি হেসে এগিয়ে গিয়ে বলেন, কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। আলহামদুলিল্লাহ, আপনি? আমিও। এখানে কোন কাজে এসেছিলেন? না, আসলে আমি একটা জায়গায় যাচ্ছিলাম। ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। আমার জন্য দোয়া করবেন। দোয়া কেন? আমি নতুন জীবনে পা রাখতে চলেছি মনে হয়। নট শিওর, বাট ফ্যামিলি যেভাবে উঠেপড়ে লেগেছে, আই থিংক আমার সিঙ্গেল লাইফ খুব শীঘ্রই ইতি ঘটবে। ফাতেমা মৃদু হেসে বলে, বাহ, এটা তো অনেক ভালো খবর। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনার জীবন ভালো হবে সামনে। আমার দোয়া রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেয়ার দরকার নেই। আপনার কাছে তো আমি ভীষণভাবে কৃতজ্ঞ। জানি না কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো কিনা। এমন ভাবে বলবেন না, আপনাকে সাহায্য করতে পেরে আমি কৃতার্থ। আপনার মতো এত চমৎকার ব্যক্তিত্বের নারী আমি খুব কমই দেখেছি, কিংবা বলতে গেলে দেখিইনি। আপনার ব্যক্তিত্ব আমায় ভীষণভাবে মুগ্ধ করেছিল। কম কেস তো লড়িনি। বাঙালি বধূ তথা মা সম্পর্কে আমার ধারণা ছিল তারা ভীষণ প্রতিভক্ত এবং ভীরু হয়। লড়াই শব্দটা তাদের ডিকশনারিতে থাকেই না। তবে আপনি একদম অন্যরকম। লড়াকু স্বভাবের এক মুগ্ধতায় মোড়ানো নারী, যাকে পড়তে গেলে পাতায় পাতায় মুগ্ধ হতে হবে। এত মনের জোর আপনার, এত সাহসিকতার প্রশংসা না করলেই নয়। আপনার জীবনে ভালো কিছু হবে দেখবেন। দেখাই যাবে। আমার জন্য মনে হয় আপনার দেরি হচ্ছে। না, তেমন না, তবে আমায় যেতে হবে। বিদায়। বিদায়। অতঃপর দুজনে চলে গেল ভিন্ন দিকে। ভিন্ন দুই পথে, যে পথ কখনো এক হবার নয়। ফাতেমা বাসায় ফিরে শ্রেয়ার রুমে রল। শ্রেয়া মুখ ভার করে বসে আছে। ফাতেমা তার হাতে থাকা শাড়িটার দিকে তাকায়। মূলত শাবানা বেগমি তাকে দায়িত্ব দিয়েছে শ্রেয়াকে সাজিয়ে বুঝিয়ে শুনিয়ে পাত্রপক্ষের সামনে উপস্থিত করার জন্য। ফাতেমা শাড়ি নিয়ে শ্রেয়ার রুমে প্রবেশ করা মাত্রই শ্রেয়া বলে ওঠে, আম্মু এটা কি কাজ করলো ফাতেমা? এভাবে আমাকে না বলেই বিয়ের বন্দোবস্ত করে নিল। ফাতেমা শ্রেয়াকে বোঝানোর জন্য বলে, তুই ভুল ভাবছিস। আন্টি মোটেই তোর বিয়ের বন্দোবস্ত করেনি। পাত্রপক্ষ তো শুধু দেখতে আসছে। আগে দেখা সাক্ষাৎ হোক, তারপর তোদের একে অপরকে পছন্দ হলে বিয়েটা হবে, আর না হলে নয়। শ্রেয়া তবুও যেন ভরসা পায় না। সে বলতে থাকে, আমার সেটা মনে হয় না। বিভিন্ন নাটক সিনেমায় দেখিস না কিভাবে দেখতে এসেই কাবিন পরিয়ে দেয়। আমার মনে হয় আম্মুও এমন কিছু ভেবেছে। না হলে তোকে এই লাল শাড়ি দিয়ে পাঠিয়েছে কেন?
ফাতেমার হাতে থাকা শাড়িটার দিকে ইশারা করে উক্ত কথাটি বলে শ্রেয়া। ফাতেমা বলে, তুই বেশিই ভাবছিস। আন্টি আমায় বলেছে এমন কিছু নয়। তাছাড়া পাত্রপক্ষের সামনে তো যেমন তেমন ভাবে যাওয়া যায় না। তাই তুই আর কথা না বাড়িয়ে শাড়িটা পরে নে। শ্রেয়া তবুও মানতে চাইছিল না। তবে ফাতেমা বেশি জোরাজোরি করাই বাধ্য হয়েই শাড়িটা পরিধান করে নেয়। ফাতেমা শ্রেয়াকে আয়নার সামনে নিয়ে গিয়ে মৃদু হেসে বলে, মাশাল্লাহ, কি সুন্দর লাগছে তোকে। তুই পছন্দ করবি কি না জানি না, কিন্তু তোকে যে দেখতে আসবে সে নিশ্চয়ই তোকে অপছন্দ করবে না। শ্রেয়া কিছুই বলে না, তার মুখ তখনও ভার ছিল। শাবানা বেগমের ডাকে শ্রেয়াকে বাইরে পাত্রপক্ষের সামনে নিয়ে যায়। অতঃপর সোফায় বসিয়ে দেয়। ফাতেমা শাবানা বেগমের পাশে গিয়ে দাঁড়ায়। পাত্রের মা চাচি শ্রেয়ার রূপের প্রশংসা করতে থাকে। পাত্রের মা বলে, মাশাল্লাহ, কি সুন্দর দেখতে মেয়েটা। একদম চাঁদের টুকরো। এমন কাউকেই তো আমার ছেলের বউ হিসেবে চেয়েছিলাম। আমার ছেলের পাশে বেশ ভালোই মানাবে। এভাবেই টুকটাক কথাবার্তা এগোতে থাকে। শ্রেয়া হাতের তালা ঘষছিল। ভীষণই নার্ভাস ফিল হচ্ছিল। চোখ বন্ধ করে নেয় সে উত্তেজনায়। এর মধ্যেই কলিং বেল বেজে উঠতেই শ্রেয়ার বুক ধড়পড় করা বাড়ে। পাত্রের মা বলেন, আমার ছেলে বোধহয় এসে গেছে। শাবানা বেগম পাত্রপক্ষের সাথে আলাপচারিতায় ব্যস্ত ছিলে। তাই ফাতেমাই যায় দরজাটা খুলে দিতে। দরজাটা খুলেই হতবাক হয়ে যায় সে। অস্ফুট স্বরে বলে ওঠে, আপনি। 27। নয়না জেলে বসেছিল। তার আশেপাশে আরও কয়েকজন মহিলা কয়েদিকে রাখা হয়নি। এরা প্রত্যেকেই ভীষণ ভয়ানক। সবাই তারা চিহ্ন ন অথবা বড় ক্রাইমের সাথে জড়িত। নয়না যতই কুটিলা হোক এদের কাছে সে চুনোপুটি। তাই সবসময় এদের সাথে সমঝে চলতে হয়। আর এখানে আসার পর ফাতেমার প্রতি তার ঘৃণা আরও বেড়েছে। নয়না তো প্রতিজ্ঞাই করে নিয়েছে জেল থেকে বেরোনোর পর ফাতেমার জীবন জেরবার করে দেবে। নয়না যখন বসে বসে এসব ভাবনায় ব্যস্ত ছিল তখনই কারাগারের বাইরে দাঁড়িয়ে কেউ একজন বলে ওঠে, হ্যালো, মাই লিটল সিস্টার। কেমন আছিস তুই? নয়না অবাক হয়ে উপরের দিকে তাকায়। উপরে তাকিয়েই সে নিজের বড় বোন নেহা মির্জাকে দেখতে পায়। নয়না উঠে দাঁড়িয়ে নেহার উদ্দেশ্যে বলে, আপু তুই এসেছিস। নেহা হেসে বলে, আসবো না কেন? আমার বোনটা জেলে বন্দি হয়ে আছে আর আমি চুপ করে বসে থাকব? যতই তুই আমার সৎ বোন হোস না কেন, আমাদের শরীরে তো একই রক্ত বইছে। মা আলাদা হলেও আমাদের বাবা তো একজনই। নয়না যেন ভরসা পায় নেহার কথায়। নেহাকে বলে, তুই আমার জামিনের ব্যবস্থা করেছিস নিশ্চয়ই? নেহা হাসে। হেসে বলে, তোর জামিনের ব্যবস্থা তো করিনি, তবে তোর স্বামীর জামিনের ব্যবস্থা করেছি। নয়নার মুখ চুপসে যায়। সে বলে, তুই আমাকে সাহায্য না করে সোহেলের সাহায্য করলি? নেহা নয়নার চুপসে যাওয়া মুখ দেখে পৈশাচিক আনন্দ পায়। আর বলে, কেন আমি তোর জামিনের ব্যবস্থা করব? তুই এটা ভাবলি কি করে? তোর মা আমার মায়ের কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিল। তোর মায়ের জন্য আমার মা এবং আমার প্রতি বাবার একটা উদাসীনতা তৈরি হয়েছিল। তারপর তুই জন্ম নিলি। তুই জন্মাতেই বাবার সব ভালোবাসা তোর উপর এসে পড়ল। আমার সব সুখ কেড়ে নিয়েছিস তুই। একদম নিজের মায়ের স্বভাবই পেয়েছিস। ছোটবেলা থেকে আমার সব পছন্দের খেলনা, জামা সব কেড়ে নিয়েছিস। আবার এখন তো শুনলাম অন্য একজনের স্বামীও কেড়ে নিয়েছিস। কারতে শুধু তুই একাই পারিস না, আমিও পারি। এতদিন তুই সবার সবকিছু কেড়ে নিয়েছিস আর এবার আমি তোর সবকিছু কেড়ে নেব নয়না। তোকে একদম ধ্বংস করে দেব আমি। নয়না নেহার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায়। নয়নার মাকে তার বাবা ভালোবাসত জন্য সে এটাকে ব্যবহার করে মির্জা পরিবারের সর্বেসর্বা হয়ে উঠেছিল। নেহা ও তার মাকে সবসময় দমিয়ে রাখত। নেহা এবং তার মা এমনিতেই বেশ সহজ সরল ছিল। তার উপর বাবার সাপোর্ট যেহেতু নয়নার উপর ছিল তাই নয়না সবকিছুতেই নিজের কর্তৃত্ব রাখতে চাইত। মৃত্যুর আগে নয়নার বাবা অবশ্য দুই বোনকে সমান সম্পত্তি দিয়ে গেছেন, তবে তার পূর্বে অনেক বৈষম্য করেছেন। নয়না তো জানত নেহা লন্ডনে গিয়ে এক ধনী বিজনেসম্যানকে বিয়ে করেছে। তাই ভেবেছিল আর কখনো দেশে ফিরবে না। কিন্তু এতদিন পর যে এমন প্রতিশোধের নেশা নিয়ে ফিরবে সেটা তো সে কশ্চিনকালেও ভাবতে পারেনি। নেহা মির্জা বলে, প্রার্থনা কর তোর এই জেলের আয়ুষ্কাল যেন দীর্ঘ হয়। কারণ তুই জেল থেকে বের হতেই আমি সবকিছুর জন্য তোর উপর প্রতিশোধ নেব। 28। ফাতেমা অবাক হয়ে প্রত্যুষকে দেখছিল। প্রত্যুষ চৌধুরীর অবস্থাও অনেকটা এক। প্রত্যুষ চৌধুরীর মা এসে প্রত্যুষকে বলেন, তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। বলেই তিনি প্রত্যুষকে ভেতরে নিয়ে যান। প্রত্যুষকে নিজের হবু বর হিসেবে দেখে শ্রেয়া যেমন অবাক তেমনই খুশি। লোকটা বেশ নিষ্ঠাবান এটা জানে শ্রেয়া। তাই তাকে স্বামী হিসেবে পেলে মন্দ হয় না। পারিবারিকভাবে কথাবার্তা এগোতে থাকে।
অতঃপর শ্রেয়া ও প্রত্যুষ দুজনের কাছেই জানতে চাওয়া হয় তারা একে অপরকে পছন্দ করে কিনা। প্রত্যুষের এমনিতে কাউকে পছন্দ ছিল না, তবে শ্রেয়ার ব্যাপারে সে যতটা জানে এই মেয়েটাই ফাতেমাকে তার বিপদের দিনে আশ্রয় দিয়েছিল। তাই প্রত্যুষ বুঝতে পারে মেয়েটার মন ভালো। তার এমন ভালো মানসিকতারই জীবনসঙ্গীর দরকার ছিল। তাছাড়া শ্রেয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো এবং সে দেখতেও যথেষ্ট সুন্দরী। প্রত্যুষের পরিবারও শ্রেয়াকে পছন্দ করেছে। তাই সব দিক বিবেচনা করে সে বিয়েতে মতো দিয়ে দেয়। শ্রেয়াও যেহেতু প্রত্যুষ চৌধুরীর উপর মুগ্ধ ছিল তাই সেও রাজি হয়ে যায়। প্রত্যুষ চৌধুরীর মা বাবা এবং শাবানা বেগম সবাই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যে দুজনে রাজি থাকলে আজই আংটি বদল হবে এবং সামনেই একটা ভালো দিন দেখে তাদের বিয়ে ঠিক করা হবে। যেহেতু দুজনেরই আপত্তি নেই তাই আজই আংটি বদল করানো হলো। যেখান থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। ফাতেমা মন ভরে দোয়া করল এই হবু দম্পতির জন্য। আজ শ্রেয়া ও প্রত্যুষের বিয়ের দিন। সকাল থেকেই সাজসজ্জা চলছে বাড়িতে। ফাতেমাও অংশ নিচ্ছে সেখানে। বাড়ি জুড়ে উৎসবের আমেজ কাজ করছে। ফারিয়াও আজ অনেক সুন্দর করে সেজেছে। ফারিয়াকে দেখে সবাই ভীষণ খুশি। মেয়েটাকে অনেক দিন পর এত উচ্ছ্বসিত লাগছে। তার শ্রেয়া আন্টির বিয়ে বলে কথা। ফাতেমাও অনেকটা নিশ্চিত হয়েছে ফারিয়াকে দেখে। মেয়েটা এমনিতে মন খারাপ করে থাকে। এখন অবশ্য হাসি খুশি লাগছে। শ্রেয়ার ভাই ভাবিও ফিরে এসেছে। শ্রেয়ার বড় ভাই শাহিন এবং ভাবি আরমিনের তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না এই বিয়ে নিয়ে। তবে তাদের ছেলে শাহেদকে বেশ উচ্ছ্বসিত লাগছে। ফারিয়ার সাথে বেশ নিজের ফুফুর বিয়েতে আনন্দে মেতে উঠেছে। বিয়ের আয়োজনের মধ্যে যাতে কোন ফাঁক না থাকে সেটাই খেয়াল রাখছেন শাবানা বেগম। তার বিশ্বাস শুধু ফাতেমার উপরেই। ফাতেমা তার বিশ্বাসের মর্যাদাও রাখছে। শ্রেয়ার বড় বোনের মতো সব দায়িত্ব পালন করছে। আজ বিয়ে উপলক্ষে ফাহিমও এসেছে মোহনাকে সঙ্গে নিয়ে। মোহনা নিজের সব কৃতকর্ম জন্য এখন ভীষণভাবে লজ্জিত। তাই সে আজ ঠিক করেছে ফাতেমার কাছে সবকিছুর জন্য ক্ষমা চাইবে। শুধু তাই নয়, ফাহিম ও মোহনা আজ ফাতেমাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে যাবে। এসব তারা ভেবে নিয়েছে। ফাতেমা আজ ভীষণ ব্যস্ততার মধ্যে দিন পার করছে। যার কারণে সে কোথাও শান্তিতে বসারও সময় পাচ্ছে না। দেখতে দেখতে বিয়ের শুভক্ষণ এগিয়ে এলো। খবর এলো বর এসে গেছে। সবাই বড় দেখতে যাচ্ছিল। ফাতেমা কিছু প্রয়োজনীয় কাজ করছিল। এমন সময় হঠাৎ অসাবধানতার কারণে কারো সাথে ধাক্কা খায়। বিপরীত দিক থেকে কেউ ভীষণ রাগী স্বরে বলে, চোখে দেখতে পারেন না? ফাতেমা বলে, দুঃখিত। লোকটা কোন কথা না বলেই চলে যায়। ফাতেমাও ব্যাপারটা নিয়ে আর তেমন মাথা ঘামায় না। সে চলে যায় শ্রেয়ার রুমে। শ্রেয়াকে সাজাচ্ছিল পার্লার থেকে আসা কিছু লোক। ভীষণ সুন্দরী লাগছিল তাকে। ফাতেমা তো শ্রেয়াকে দেখেই বলে ওঠে, মাশাল্লাহ, তোকে তো খুব সুন্দর লাগছে। তুই তো সবসময় এটাই বলিস। নতুন কিছু বল। প্রত্যুষ চৌধুরী আজ নতুন করে তোর প্রেমে পড়বে। দেখা যাবে। এভাবেই কথা এগোতে থাকে। ফাতেমা শ্রেয়ার সাজানো শেষ হওয়ার পর বলে, তোর তো সাজ শেষ, তাহলে এখন নিচে চল। ওখানে কেউ নিশ্চয়ই তোর জন্য অপেক্ষার প্রহর গুনছে। শ্রেয়া লাজুক হাসে। ফাতেমাই শ্রেয়াকে নিয়ে যায় বিয়ের আসরে। প্রত্যুষ চৌধুরীর সামনে বসানো হয় শ্রেয়াকে। ধীরে ধীরে বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায়। ফাতেমা একদিকে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল বিয়ের কার্যক্রম। এর মধ্যে কেউ তার পাশে এসে দাঁড়ায়। তবে ফাতেমা ব্যাপারটায় এত গুরুত্ব দেয় না। এদিকে শ্রেয়া ও প্রত্যুষ চৌধুরীর বিয়ে সম্পন্ন হয়। সবাই ভীষণ আনন্দিত হয়। ফাতেমা সরে যেতে গিয়ে তার পাশে থাকা লোকটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে লোকটা তাকে ধরে রাগী কণ্ঠে বলে, কি সমস্যা? ফাতেমা আবারও দুঃখিত বলে। লোকটা আবারও রেগে বলে, তখনও একবার ধাক্কা খেলেন, এখন আবার। চোখ কোথায় থাকে? ফাতেমা কিছু বলার আগেই লোকটা চলে যায়। ফাতেমা দীর্ঘ শ্বাস ফেলে। ভুল বশতি তো হয়েছে। সে তো আর স্বেচ্ছায় কিছু করেনি। এত রাগ দেখানোর মানে কি? 29। শ্রেয়া শাবানা বেগম ও ফাতেমাকে জড়িয়ে অনেক কান্না করে। নিজের ভাই শাহিনের কাছেও যায়। ভাই যতই পর ভাবুক সে তো আপন ভাবে। আরমিনের কাছেও বিদায় নিতে যায়। শাহেদ এবং ফারিয়াকে কোলে নিয়েও অনেক কান্না করে। অতঃপর বিদায় নেয়। শাবানা বেগম শ্রেয়ার সামনে তো নিজেকে শক্ত রাখে কিন্তু শ্রেয়া চলে যাবার পর কান্নায় ভেঙে পড়েন। মেয়েটাই তো তার সব ছিল। ফাতেমা তাকে সামলানোর চেষ্টা করে। দূর থেকে দুটো চোখ পর্যবেক্ষণ করছিল ফাতেমাকে। হঠাৎই কেউ তাকে পেছনে থেকে বলে ওঠে, কিরে নাইম, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যাবি না? নাইম চোখ ফিরিয়ে নিয়ে বলে, হ্যাঁ, চল, বাসায় তো কেউ আমার জন্য ওয়েট করছে। সেটাই তো বলছি, চল, জলদি। নাইম আরও একবার তাকায় ফাতেমার দিকে। অতঃপর মৃদু হেসে বলে,
আমার নতুন শিকার। 30। সোহেল প্রাণপণে দৌড়াচ্ছিল। দুদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে আর নেহার সাথে সে যোগাযোগ করেনি। আজ রাতে বার থেকে ফিরছিল। এমন সময় হঠাৎ কেউ তার পিছু নেয়। তাও আবার ছুরি হাতে নিয়ে। সোহেল নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিল। না জানি কে এভাবে তার পিছে পড়েছে। সোহেল দৌড়াতে দৌড়াতে একসময় হাঁপিয়ে ওঠে। তার পা আর চলতে চাইছিল না। দম নেয়ার জন্য সে একটা গাছের নিচে বসে পড়ে। আশেপাশে কোন সাড়াশব্দ না পেয়ে সে ভেবে নেয় আগন্তুক তার পিছু ছেড়ে দিয়েছে। এই ভেবে সোহেল গাছের আড়াল থেকে বেরিয়ে সামনে আসে। এমন সময় পেছনে থেকে কেউ তার গলায় ছুরি ধরে। ভয়ে সোহেলের অন্তরাত্মা কেঁপে ওঠে। সে কাঁপা কাঁপা গলায় বলে, কে তুমি, কি চাও আমার থেকে? আগন্তুক বলে, তোর জীবন। সোহেলের কাছে এই কণ্ঠটা খুব চেনা চেনা লাগে। সে বলে, তুমি কে? তোমার গলাটা এত চেনা চেনা লাগছে কেন? নিজের বিয়ে করা বউকে ভুলে গেলি? বিয়ে করা বউ মানে ফাতেমা তুমি। সোহেল আর কিছু বলতে পারে না। তার আগেই আগন্তুক তাকে মাটিতে ফেলে দেয়। সোহেলের উপর উঠে তার হাতে ছুরিকাঘাত করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একসময় তার পুরুষাঙ্গ কেটে দেয়। সোহেল চিৎকার করে ওঠে। আগন্তুক সোহেলের বুক বরাবর ছুরি চালায়। সোহেলের রক্তে রঞ্জিত হয়ে যায় তার দেহ। সে হেসে বলে ওঠে, এটা তোর কৃতকর্মের ফল। এখন আমি তোর রক্তে গোসল করব। বলেই অদ্ভুতভাবে হাসতে থাকে আগন্তুক। সোহেলের প্রাণপাখি ততক্ষণে উড়াল দিয়েছে। দুটি। নেহা মির্জা সোহেলের অ্যাপার্টমেন্টে এসে তাকে খুঁজে না পেয়ে রেগে যায়। বিড়বিড় করে বলে, এই লোকটা আবার আমায় ঠকাল না তো? আজই তো আমাদের বিয়ে করার কথা ছিল, তাহলে এ কোথায় চলে গেল? নেহা মির্জা বাইরে বের হয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ করেই কিছুটা দূরে এসে সে রাস্তায় তরল জাতীয় কিছু পড়তে থাকতে দেখতে পায়। ভয়ও লাগে খুব। ভালো করে দেখে বুঝতে পারে রক্ত। এখানে রক্ত কি করে এলো? বলেই নেহা সেই রক্তকে অনুসরণ করতে থাকে। কিছুটা দূরে গিয়েই ভয়ে চিৎকার করে ওঠে। কারণ সেখানে সোহেলের ছিন্নভিন্ন দেহ পড়েছিল। নেহা এই দৃশ্য দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পেছনে থেকে কারো অট্টহাসির শব্দ শোনা যায়। প্রথম প্রতিশোধ নেওয়া শেষ। এবার আরেকজনের পালা। বলেই সে চলে যায় দূর অজানায়। এদিকে নেহা অজ্ঞান হয়ে পড়ে গেলেও তার চিৎকার কিছু জনের কানে আসে। সেই শব্দে কয়েকজন ছুটে আসে। এসে এই দৃশ্য দেখে গোটা এলাকায় হুলস্থুল পড়ে যায়। গা শিউরে দেয়ার মতো ঘটনা। চলবে ইনশাআল্লাহ।